বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। দেখো তোমাদের তৃতীয় অধ্যায়টা আজকে আমরা শুরু করব পড়া। দেখো তৃতীয় অধ্যায়টা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার। খেয়াল করতে হবে আমাদের এই অধ্যায়ের ভিতরে কি আছে তার শিরোনাম দেখলে, অধ্যায়ের শিরোনাম দেখলে কিন্তু কিছুটা হলেও আমরা অনুমান করতে পারছি যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার। তার মানে প্রযুক্তিগত যে জিনিসপত্রগুলো আছে সেগুলোকে কিভাবে আমরা নিরাপদে রাখতে পারি আর নৈতিকতার সঙ্গে আমরা কিভাবে সেগুলোকে ব্যবহার করতে পারি সেই সম্পর্কেই কিন্তু আমরা এই অধ্যায়ের ভিতরে পড়ব। তাহলে এখন দেখো যে আমাদের যে আজকের টপিক বা যে বিষয়টা সেটা হচ্ছে নিরাপত্তা বিষয়ক ধারণা। নিরাপত্তা বিষয়ক ধারণা। এখন তোমরা খেয়াল করো, তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো তথ্য প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে একটা রাষ্ট্রের পরিচালনা বা নিরাপত্তা প্রত্যেকটা ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, তাহলে আমরা এর আগের যে পড়াগুলো পড়েছি বা তোমরা বাস্তব জগতে যেটা খেয়াল করতেছো যে চারিদিকে কিন্তু তাকিয়ে দেখো যে তথ্য প্রযুক্তির ব্যবহার ব্যাপক হারে কিন্তু হচ্ছে। জীবনের দেখো যে কোনো ক্ষেত্রেই আরও সুন্দর, আরও সহজ এবং আরও দক্ষভাবে পরিচালনা করতে হলে আমাদের হচ্ছে তথ্য প্রযুক্তির সাহায্য নিতে হবে। তাহলে জীবন যেভাবে চলতেছিল, যেভাবে চলছে সেভাবে চলার চেয়ে যদি আরও সহজ, আরও হচ্ছে আরও সুন্দর যদি আমরা করতে চাই তখনই আমাদের কি করতে হবে, এই তথ্য প্রযুক্তির সাহায্য নিতে হবে। নেটওয়ার্কের দেখো কারণে এখন কেউ আর আলাদা নয়। ঠিক আছে, এক অর্থে দেখো সবাই সবার কাছে আছে বা সবাই সবার সাথে সংযুক্ত বা যুক্ত। ঠিক আছে, একদিক দিয়ে এটি একটি অসাধারণ ব্যাপার, অন্যদিক দিয়ে এটি দেখো নতুন এক ধরনের ঝুঁকি তৈরি করেছে। ঠিক আছে, তো এখন খেয়াল করো যে আসলে আগের দিনে কিন্তু এই তথ্য যোগাযোগ প্রযুক্তি না থাকার কারণে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছিলাম। ঠিক আছে, তো সেই বঞ্চিতটা থেকে আমরা এখন পাচ্ছি অনেক কিছু, কিন্তু এই অনেক কিছু পেয়ে আবার সমস্যাও কিন্তু হচ্ছে। আমরা একটা কি ঝুঁকির ভিতরে আছি, সেই ঝুঁকিটা কি সেই সম্পর্কেই কিন্তু আমরা এখন পড়ব। দেখো যে নেটওয়ার্ক দিয়ে যেহেতু সবাই সবার সাথে যুক্ত, তাই কিছু অসাধু মানুষ এই নেটওয়ার্কের ভিতরে ঢুকেই কি করে, যেখানে যেখানে তার যাবার কথা ছিল না সেখানে সে যাওয়ার চেষ্টা করে। যে তথ্যগুলো কোনো কারণে গোপন রাখা হয়েছিল সেগুলোও দেখো দেখার চেষ্টা করে। এরা নেটওয়ার্ক তৈরি করিয়েছে, যারা নেটওয়ার্ক তৈরি করিয়েছেন তারা দেখো সবসময়ই চেষ্টা করেন কেউ যেন সেটি করতে না পারে। তার মানে যে নেটওয়ার্কটা করা হয় সেই নেটওয়ার্কের ভিতরে যেন যাকে প্রবেশ করতে দিচ্ছি না সে যেন প্রবেশ করতে না পারে। কিন্তু কিছু অসাধু লোক আছে, তারা কি করে, সেইখানে ঢোকার জন্য চেষ্টা করে। প্রতিটি দেখো কম্পিউটার বা নেটওয়ার্কেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা নেটওয়ার্কেরই কিন্তু একটা নিরাপত্তা ব্যবস্থা থাকে। নিরাপত্তার এই অদৃশ্য দেওয়ালকেই হচ্ছে কি বলা হয়, এই অদৃশ্য দেওয়ালকে দেখো যে কেউ যেন সেই নিরাপত্তার দেওয়াল ভেঙে হচ্ছে ঢুকতে না পারে। নিরাপত্তার এই অদৃশ্য দেওয়ালকেই কিন্তু বলা হচ্ছে ফায়ার ওয়াল। ঠিক আছে, তাহলে ফায়ার ওয়াল কি, ফায়ার ওয়াল হচ্ছে যে তুমি কাউকে যদি সেখানে প্রবেশ করতে না দাও তাহলে একটা অদৃশ্য দেওয়াল দিয়ে দেওয়া হয়েছে, সেই দেওয়ালটাকেই বলা হচ্ছে কি ফায়ার ওয়াল। ঠিক আছে, দেখো তারপরও দেখো প্রায় সব সময়ই অসাধু মানুষেরা অন্যের দেখো এলাকায় প্রবেশ করে তার তথ্য দেখে সরিয়ে নেয় কিংবা অনেক সময় হচ্ছে নষ্ট করে দেয়। এই পদ্ধতিকেই বলে হ্যাকিং। ঠিক আছে, তাহলে এই পদ্ধতিটাই হচ্ছে কি হ্যাকিং। আর এই হ্যাকিংয়ের কাজ যারা করে তাদেরকে কি বলা হয়, হ্যাকার বলা হয়। ঠিক আছে, তাহলে এই হ্যাকিংয়ের কাজ যারা করবে তাদেরকে বলা হয় হ্যাকার। একজন দেখো হ্যাকার 2000 সালে ডেন, ইয়াহু, অ্যামাজন, তারপরে ইবে, তারপরে CNN-এর মতো বড় বড় হচ্ছে প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করে $100 কোটি বেশি ক্ষতি করে ফেলেছিল। ঠিক আছে, তাহলে কি হয়েছিল ওই সময় 2020 সালে কিন্তু এই বিভিন্ন ধরনের হচ্ছে সফটওয়্যার তারা হ্যাক করার কারণে কিন্তু কি হয়েছে, $100 কোটি মতো ক্ষতি সাধন হয়েছে। তো সেই সময়ের কথা কিন্তু এটা
2000 সালের কথা। তো 2021 সালে এসে তাহলে প্রযুক্তি আরও কত বেশি এই টেকনোলজির উপরে নির্ভরশীল হয়েছে, সকল কাজই এখন কিন্তু এই প্রযুক্তির উপরে নির্ভরশীল হয়েছে। সুতরাং এখন যদি এই ধরনের কোনো কিছু হয় তাহলে পরে আরও বড় ধরনের কিন্তু ক্ষতি হয়ে যাবে, যে কারণে কি করা হয় যে এই নিরাপত্তার দেওয়ালগুলো, ফায়ারওয়ালগুলো আরও মজবুত করতেছে এবং আরও মজবুত করে আমরা এটা ব্যবহার করার চেষ্টা করছি। এখন দেখো নিরাপত্তা নিশ্চিত করতে নেটওয়ার্কের ভিতর দিয়ে যাবার সময় পাসওয়ার্ড দেওয়া হয়। খেয়াল করো একটা বিষয়, যে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। তাহলে পাসওয়ার্ডটি দেখো এমনভাবে দেওয়া হয় যেন কেউ সেটি সহজেই অনুমান করতে না পারে। কিন্তু আসলে কি, পাসওয়ার্ড দেওয়া থাকলে সেই পাসওয়ার্ড কিন্তু অনুমান করতে পারবে না, এটাই স্বাভাবিক কথা, অন্য কেউ, আমি ছাড়া। যদি আমি পাসওয়ার্ড দিই, কিন্তু কি হয় দেখো, পাসওয়ার্ড বের করে ফেলার জন্য বিশেষ কম্পিউটার বা বিশেষ রোবট তৈরি করা হয়েছে, ঠিক আছে। তাহলে পাসওয়ার্ডগুলো যাতে তারা পেয়ে যায়, এই জন্য কি করে, এই অসাধু লোকগুলো হচ্ছে কি করছে, একটা রোবট তৈরি করছে বা বিশেষ ধরনের একটা কম্পিউটার তৈরি করছে, যেটা কি করতেছে, এগুলো দেখো সারাক্ষণই হচ্ছে সম্ভাব্য সকল পাসওয়ার্ড নিজে নিজে কি চেষ্টা করে তৈরি করে, ঠিক আছে। দেখো যতক্ষণ না সঠিক পাসওয়ার্ডটি বের হচ্ছে। ব্যাপারটা খেয়াল করো, যে তাহলে আমি যে পাসওয়ার্ডটা দিয়ে কি করেছি, একটা ফেসবুক খুলে বা যে কোনো আইডি খুলেছি, সেই পাসওয়ার্ডটার অনুরূপ বিভিন্ন রকমের পাসওয়ার্ড জেনারেট হবে, এরকম সফটওয়্যার বা এরকম কম্পিউটার বা এবং রোবট তৈরি করে, ঠিক আছে। সেই রোবটের মাধ্যমে এই পাসওয়ার্ড দেওয়া হয় এবং সেই পাসওয়ার্ডগুলো দিয়ে ট্রাই করে, যতক্ষণ পর্যন্ত সঠিক পাসওয়ার্ডটা না আসে ততক্ষণ পর্যন্ত এটা দিতে থাকে, ঠিক আছে। সেই জন্য দেখো আজকাল প্রায় সব ক্ষেত্রেই সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরও একজনকে দেখো ঢুকতে দেওয়া হয় না, ঠিক আছে। একজনকে ঢুকতে দেওয়া হয় না। একটি দেখো বিশেষ লেখা পড়ে সেটি দেখো টাইপ করে দিতে হয়, ঠিক আছে। তাহলে তোমরা খেয়াল করবে যে যদি আমরা কখনো পাসওয়ার্ড দিই, তারপরে কি করে, একটা ক্যাপচা আসে, তাই না, এই টাইপ করে এটা দিতে হয়, ঠিক আছে। একজন দেখো সত্যিকারের মানুষ সেটি সহজেই দেখো করতে পারে, কিন্তু দেখো এটি যন্ত্র বা রোবট তা করতে পারে না, ঠিক আছে। যে কারণে আমাদের কিছুটা হলেও কি হয়েছে, নিরাপদ হয়েছে, কি যে তুমি যদি মানুষ হও তাহলে তোমাকে কি করতে হবে, একটা ক্যাপচা টাইপ করতে হবে। আর এই ক্যাপচা টাইপ করার কাজটা কিন্তু রোবট বা কম্পিউটার সরাসরি সে করতে পারে না, ঠিক আছে। যে কারণে সে জেনারেট করতেছে পাসওয়ার্ড জেনারেট করে সাথে সাথে যে ক্যাপচাটা লেখার কাজটা, সেই কাজটা সে যদি না করতে পারে তাহলে কি হবে, সেই পাসওয়ার্ড দিয়ে ওখানে কাজ করবে না। কিন্তু আমরা পাসওয়ার্ড দিচ্ছি, সাথে সাথে আমরা আবার ওই ক্যাপচাটা সুন্দর করে বুঝে ওটা আমরা লিখেও দিচ্ছি, ঠিক আছে। যে কারণে আমরা এটাকে নিরাপত্তার দিক থেকে আরও বেশি কিন্তু শক্তিশালী হয়েছে, ঠিক আছে। দেখো মানুষ এবং যন্ত্রকে দেখো আলাদা করার এই পদ্ধতিকেই বলা হয় ক্যাপচা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ক্যাপচা, ঠিক আছে। আচ্ছা, ক্যাপচা। তো এখন দেখো এই ক্যাপচাগুলো সাধারণত কিরকম একটু খেয়াল করো, বিভিন্ন স্টাইলে কিন্তু আসে। ধরো এই এস তোমাদের বইয়ে দেখো এরকম আছে, এরকম মানে এলোমেলো টাইপের একটু বেঁকা টেকা করে বিভিন্ন ভাবে লেখা থাকে। এইগুলোকে বুঝিয়ে তোমার কি করতে হবে, এস এম এম ডাব্লিউ এইভাবে লিখে দিলে তখনই কিন্তু তোমার ওই পাসওয়ার্ডটা কাজ করবে, ঠিক আছে। তাতেই কিন্তু ওই তোমার সিস্টেমটা বুঝতে পারবে যে তুমি রোবট না বা স্বয়ংক্রিয়ভাবে তোমার হচ্ছে না, তোমার মানুষ, তোমাকে এটা টাইপ করতে হচ্ছে, ঠিক আছে। তো এইগুলোকে বলা হয় ক্যাপচা। দেখো যতই দিন যাচ্ছে আমরা ততই হচ্ছে প্রযুক্তি এবং নেটওয়ার্কের উপর হচ্ছে বেশি নির্ভর করতে শুরু করেছি। দেখো কোনো কারণে যদি কিছুক্ষণের জন্যই এই নেটওয়ার্ক অচল হয়ে যায় তাহলে কি হয়, নিশ্চয়ই খেয়াল করে দেখেছো যে একবার যদি একটু ইন্টারনেট না থাকে তাহলেই কেমন লাগে, তাই না। তাহলে নেটওয়ার্ক না থাকলে দেখো পৃথিবীটা এক ধরনের কি বিপর্যয় নেমে আসছে, এটাই কিন্তু মনে হবে, ঠিক আছে। দেখো বলা যেতে পারে সারা পৃথিবী এক ধরনের হচ্ছে নিয়ন্ত্রণহীন অবস্থায় চলে যাবে, যে সে কারণে এই নেটওয়ার্কগুলো হচ্ছে সচল রাখার জন্য প্রয়োজনীয় সকল ধরনের বা সকল রকম ব্যবস্থা করা হয়। বড় বড় দেখো তথ্য ভান্ডারগুলোকে বলা হয় হচ্ছে ডেটা সেন্টার, ঠিক আছে। তাহলে বড় বড় তথ্য ভান্ডারগুলোকে ডেটা সেন্টার বলা, এটা নৈমিত্তিক প্রশ্ন। এখন দেখো সব রকম যান্ত্রিক গোলযোগ, আগুন, তারপর হচ্ছে ভূমিকম্প বা অপরাধীদের হামলা থেকে এগুলো রক্ষার ব্যবস্থা করা হয়, ঠিক আছে। ইন্টারনেটে সম্পূর্ণ ভিন্ন এক ধরনের হচ্ছে নিরাপত্তাহীনতা বাড়ছে, যেটি সম্পর্কে অনেকেই দেখো ভালো ধারণা নেই। আজকাল দেখো সব রকম তথ্যের জন্য আমরা ইন্টারনেটের উপর নির্ভর করি, কিন্তু
কিন্তু তথ্য যে সঠিক সেটি সত্য নয়, সব তথ্যই যে সঠিক এটা কিন্তু সঠিক না, ঠিক আছে। দেখো অনেকেই কি করে অনিচ্ছাকৃতভাবে বা অনেকে ইচ্ছাকৃতভাবেও, ঠিক আছে, কি করে ভুল তথ্য ইন্টারনেটে দিয়ে রাখে, যে কারণে ইন্টারনেট থেকে পেয়েছি এই শব্দটা কিন্তু আসলে সঠিক হবে 100% এটা না। আবার এ কথাও সত্য যে সকল তথ্যই যে সেখানে ভুল তাও না কিন্তু, ঠিক আছে। এই জন্য তোমাকে কি করতে হবে, জ্ঞান বুদ্ধি দিয়ে তোমার বিবেক দিয়ে সেগুলোকে যাচাই বাছাই করে নিতে হবে যে কোন তথ্যটা ইন্টারনেটে সঠিক এবং কোন তথ্যটা সঠিক না, ঠিক আছে। তো এইগুলো সাধারণত হচ্ছে তোমার দেখো যে রাজনৈতিক ক্ষেত্রে বিশেষ করে এই ধরনের আছে মিথ্যা তথ্য হচ্ছে প্রচার করা হয়, ঠিক আছে। তো যে তথ্যগুলোই আসুক সেই তথ্যগুলোকে আমরা হচ্ছে একটু বিচার বিবেচনা করেই হচ্ছে সেটা গ্রহণ করলেই কিন্তু ঠিকঠাক তথ্যটা আমরা পেতে পারি এবং ইন্টারনেটের সাহায্যে আমরা অনেক তথ্যই কিন্তু পেতে পারি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা কি করবা, দেখো যে এই পার্ট 15 এখানে আছে, এই পার্ট 15 হচ্ছে ভালো করে তোমরা পড়ে ফেলবে এবং এখান থেকে বেশ কিছু নৈবেত্তিকের প্রশ্ন হওয়ার মতো জায়গা আছে, সেইগুলোকে হচ্ছে মার্ক করে তোমরা হচ্ছে প্রশ্নগুলো পড়ে ফেলবে। তো ঠিক আছে, আর এরপরে দেখো আগামী ক্লাসে আমরা হচ্ছে ক্ষতিকারক সফটওয়্যার সম্পর্কে হচ্ছে পড়বো, ঠিক আছে। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।